আচ্ছা, আমাকে আবার আগের লাইভটা কেটে দিয়ে নতুন করে লাইভে আসতে হলো, আবারও ইন্টারনেট সমস্যা করতেছিল। এখন একটু আমাকে জানান তো যে সবকিছু ঠিক আছে কিনা, সাউন্ড পাওয়া যাচ্ছে কিনা, বা কথা শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক মতো, এটা একটু আমাকে জানান তো। শীতকালেও ধরেন এখানে ইলেকট্রিসিটি সমস্যা করে, এখন তো প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে ইলেকট্রিসিটি চলে যাবে, ঠান্ডাতেও ট্রান্সমিটার বার্স্ট হয়ে যাবে। গরমে হলেও একটা বিষয় থাকে, গরমে মেনে নেওয়া যায়, কিন্তু শীতকালে এই সমস্যাটা আসলে খুবই দুর্ভাগ্যজনক। এখন সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে শুরু করি আমরা। নতুন করে যারা জয়েন করছেন তাদের সবাইকে শুভ সকাল, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ম্যাথটা শুরু করি। গতকালকে একটা অঙ্ক আমরা শুরু করেছিলাম কিন্তু আমরা কমপ্লিট করতে পারিনি। আমাদের একটা মান নির্ণয়ের অঙ্ক আমরা করছিলাম, সেই অঙ্কটা আজকে শেষ করব না আপনারা নিজেরা কমপ্লিট করতে পেরেছেন এটা একটু জানান। যদি নিজে নিজে কমপ্লিট করতে পারেন তাহলে আর ওই ম্যাথটা আমি আগাবো না, আমি আরেকটা অঙ্কে চলে যাব। আর যদি না পারেন সেক্ষেত্রে হয়তো আমি ওইটা আবার কন্টিনিউ করব। এখন আমাকে একটু জানান যে কালকে এটা পেরেছেন কিনা, আপনারা কমপ্লিট করতে পেরেছেন কিনা এটা একটু আমাকে জানান। গতকালকে যে ম্যাথটা আমরা শুরু করেছিলাম সেটা আপনারা কমপ্লিট করতে পেরেছেন কিনা এটা একটু আমাকে শুধু জানাবেন। করেছি আপু, শেষ করে দেন। শেষ করেছি। আমি কি করব, রাতে যত তাড়াতাড়ি ঘুমাই সকালে 9টার আগে ঘুম থেকে উঠতে পারি না, কি করব। এটা একদিনে পারবেন না, একটু সময় নিয়ে নিয়ে প্র্যাকটিস করতে হবে। চেষ্টা করেছিলাম, পারি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি করাই দিই, সমস্যা নেই। আমরা তাহলে গতকালকের ম্যাথটা শেষ করি, তারপর আজকে নতুন ম্যাথে চলে যাব। ম্যাথটা ছিল এরকম, এক্স কিউব প্লাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব যদি 18√3 হয় তাহলে এক্স এর মান কত। এক্স কিউব প্লাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব ইকুয়াল টু হচ্ছে 18√3। আমাকে এক্স ইকুয়াল টু হোয়াট, এক্স এর মান বের করতে হবে। তাহলে আমরা তো এখান থেকে আগাচ্ছিলাম। আমরা যেটা করলাম সেটা হচ্ছে সেকেন্ড লাইনে এসে একটা লসাগু করলাম। লসাগু করলে এখানে আসতেছে এক্স টু দি পাওয়ার 6 আর এখানে আসতেছে 1। এই পাশে তো 18√3 যা আছে তাই থাকবে। পরের লাইনে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1, এই এক্স কিউবটা শুধু ডান দিকে চলে যাবে, তাহলে 18√3 এক্স কিউব, এরকম হবে লাইনটা। এর পরের লাইনে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে 18√3টাকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 18√3 এক্স কিউব প্লাস 1 ইকুয়াল টু 0। এবং আমি এটা গতকালকে ব্যাখ্যা দিয়েছিলাম যে কেন 18√3টাকে আমাদের বাঁ দিকে আনতে হবে, কারণ আমার এবং কেন আমি 1টাকে ডান পাশে নিচ্ছি না, এই ব্যাখ্যা গতকালকে দিয়েছিলাম। কারণ আমার আলটিমেট উদ্দেশ্যটাই থাকে হচ্ছে জিনিসটাকে যত দ্রুত সমাধান করা হয়। কোনো আমাকে সূত্রে ফেলতে হয়, সূত্রে না ফেলে তো আপনি এক্স এর মান বের করতে পারবেন না। তো আমি দেখলাম যে আমি যদি 1টাকে ডান পাশে নিয়ে যাই আমি আসলে কোনো সূত্রে ফেলতে পারছি না, কিন্তু 1টা যদি বাদিকে থাকে তখন আমি কমন নিয়ে কোনো একটা সূত্র এখান থেকে ফেলতে পারবো। এই কারণেই 1টাকে বাদিকে রেখেছি, 18√3 এক্স কিউবটাকেও বাদিকে নিয়ে আসছি। ঠিক তার পরের লাইনে এসে আমরা এখানে দেখেছিলাম যে আমরা একটা সূত্রে ফেলার চেষ্টা করতেছি, এ স্কোয়ার মাইনাস 2ab, 2a এর মতোই থাকলো। আর আমরা 18√3 এক্স কিউব, এখান থেকে 2 এক্স কিউব চলে গেছে, তাহলে আমার দরকার হচ্ছে 9√3, মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার
+1 এর মতোই থাক। যেহেতু এটা আমি নতুন করে যুক্ত করলাম 9√3 হোল স্কয়ার, এটা যেহেতু আমি নতুন ভাবে যুক্ত করেছি, সুতরাং এটা আমি এখানে একটু জাস্ট মাইনাস করে দিলাম। কারণ আমার অঙ্কে যে কোনো কিছু নতুন ভাবে যুক্ত করলে আপনি করতে পারবেন ম্যাথের সুবিধার জন্য বা সূত্র প্রয়োগের জন্য, আপনি অঙ্কে যে কোনো নতুন কিছু আনতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে যে আমি নতুন কোনো কিছু আনলে, কোনো কিছু যোগ করলে সেটার সাথে সাথে আবার একপাশে বিয়োগ করে ফেলতে হবে। কারণ আমার মূল যে মানটা বা মূল যে অঙ্কের ফিগারটা, সেটাকে আমি কোনোভাবে পরিবর্তন করতে পারবো না। এবার একটু খেয়াল করেন, আমি জিনিসটাকে ভেঙে লিখলেও আপনি যখন এটাকে সমাধান করবেন আগের লাইনে আপনি ফেরত আসতে পারবেন। তার মানে আমি নতুন করে এটা আনলেও আমার ম্যাথের আকার আকৃতি বা মূল সমাধানের খুব একটা পরিবর্তন হয় নাই। তাহলে এখানে আমি পেয়ে গেছি a² - 2ab + b² এর সূত্র। এখান থেকে আমি লিখতে পারি a - b তার হোল স্কয়ার, a - b হোল স্কয়ার। এটা হচ্ছে আমি সূত্র থেকে লিখলাম। এরপরে লিখতে পারি হচ্ছে +1, আর এই 9√3 হোল স্কয়ারকে কি করলে কেমন আসে? 9 নং 81 আসে, আর রুট স্কয়ার কেটে গেলে আপনার 81-র সাথে যদি 3 গুণ করে দেন তাহলে কেমন হয়? ব্যাপারটা এরকম, 9√3 কে ডান পাশে মার্জিন করেন, 9√3 হোল স্কয়ার। তাহলে 9 নং হচ্ছে 81, স্কয়ার আর রুটে কেটে যাবে, তাহলে এটা 3 3-এর মতোই থাকবে। তাহলে এখানে আসতেছে হচ্ছে আপনার 243, 243। এই কথাটাকে আমরা একবারে লিখে দিব এখানে, -243 = হচ্ছে 0। এই তো। ঠিক তার পরের লাইনে লেখেন x³ - 9√3 তার হোল স্কয়ার। একটু খেয়াল করেন, 243 থেকে যদি 1 চলে যায়, কারণ -243 থেকে 1 চলে গেলে আপনার থাকতেছে হচ্ছে -242। এই -242টাকে আমরা ডান পাশে নিয়ে যাই, তাহলে আমি এখানে লিখতে পারি হচ্ছে 242। এই লাইনটা বুঝছেন কিনা? কারণ এখানে মাইনাস ছিল, 243 থেকে 1 চলে গেলে 242 লেফটে থাকতো মাইনাস আকারে, ডানে নিয়ে গেছি, এটা প্লাস হয়ে গেছে। এবার খেয়াল করেন তো, x³ মানে এই ফিগারটাকে আমরা লিখবো আচ্ছা, এই জায়গাটাতে আমাদেরকে একটু বুঝতে হবে, এই অঙ্কের এই লাইনটাতে কিভাবে বুঝবো আমরা। আমি এই লাইন পর্যন্ত ধরেন পরীক্ষার হলে আসছি, এখন আসার পরে আমি আর বুঝতেছি না যে আমি এখানে এরপরে কি করব বা এরপর আমি কোন স্টেপে আগাবো, এটা আর আমার মাথায় কাজ করতেছে না। তাহলে খুব সহজ স্বাভাবিক ভাবে আমি যদি চিন্তা করি, আমার আলটিমেট উদ্দেশ্যটা কি, এই অঙ্কের জন্য আমি আসলে কি চাচ্ছি? এই অঙ্কটার জন্য আমি চাচ্ছি এক্স এর একটা মান বের করব, এটাই তো আমার চাওয়া। এখন আমি এই লাইন পর্যন্ত এসে দেখতেছি যে আমার এক্সটাকে আমি কোনোভাবেই আলাদা করতে পারতেছি না, কোনোভাবেই সম্ভব হচ্ছে না। কারণ আমি এক্সটা হচ্ছে সরাসরি 9√3 সাথে কানেক্টেড এবং সূত্র আকারে তারা একসাথে হয়ে আছে। তাহলে আমি কেমন করে এক্স কে আলাদা করব বা কেমন করে আমি একটা মান বের করব? একটা জিনিস আমি এখান থেকে বুঝতে পারছি যে আমার এখানে একটা স্কোয়ার আছে, আমি যদি কোনোভাবে স্কোয়ারটাকে সরাইতে পারি, একটু খেয়াল করে দেখেন, কোনোভাবে যদি আমি স্কোয়ারটাকে উঠাই দিতে পারি, তাইলে আমি বন্ধনী থেকে এক্সট্রাকে সামহাউ রিলিফ করতে পারবো। কারণ আমার এখন উদ্দেশ্যই হচ্ছে শুধুমাত্র এক্সট্রাকে একা বের করে নিয়ে আসা। ও যেই সমীকরণেই থাকুক, ওকে একা একা বের করে ফেলাটাই আমার এখনকার জন্য উদ্দেশ্য। তো আমি এই স্কোয়ারটাকে তুলে দিব, এছাড়া আমার কাছে আর কোনো বিকল্প অপশন নেই। কোনো একটা সূত্র, এই সূত্রকে আপনি কি করবেন? ভাঙাবেন, a - b হোল স্কয়ারের সূত্র ভাঙাবেন, ভাঙাইলে তো আবার এই লাইনে আসবে, তো কোনো লাভ হইতেছে না আমার। তাহলে আমার এখন সব থেকে বেটার হচ্ছে বা আমার অঙ্কের সলভ করার জন্য সব থেকে রাইটিয়াস ওয়ে হচ্ছে স্কোয়ারটাকে আমার তুলে দিতে হবে। স্কোয়ার তুলতে গেলে আমার কি করতে হবে? উভয় পক্ষকে বর্গমূল করতে হবে, এছাড়া তার আমার কাছে কিছু করার নাই। একটা অপশনে আছে, আপনি যদি উভয় পক্ষকে বর্গমূল করেন সেক্ষেত্রে আপনার বাম পাশে স্কোয়ারটা চলে যাবে। এখন উভয় পক্ষকে আমি যখন বর্গমূল করতে যাব, এটা একটা করতে পারেন, অথবা আরেকটা কাজ করতে পারেন আপনি, সেটা হচ্ছে এই 242 এটার উপরেও সামহাও এমন ভাবে একটা স্কোয়ার দিবেন। খেয়াল করেন তো ভাই, দুই পাশে যদি স্কোয়ার থাকে তাহলে আপনি দুই পাশে বর্গমূল করে দিতে পারলেন। যেমন 242-এর উপরেও যদি একটা স্কোয়ার থাকতো, তাহলে আপনি দুই পাশে স্কোয়ার থাকলে স্কোয়ারটাকে আমরা উঠাই দিতে পারি, দুই পাশে একই জিনিস থাকলে সেটাকে আমরা তুলে দিতে পারি, আমাদের অসুবিধা হয় না অঙ্কে। এখন 242টারে আপনি বর্গমূল করতে গেলে একটা রুট ওভারের মান আসবে। আবার 242কে সরাসরি বর্গমূল যখন করবেন দেখবেন পয়েন্ট 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 এই টাইপের একটা মান আসতেছে, তাহলে সেটাও তো আমার অঙ্কের সমাধান আনতেছে না কোনোভাবে। তাহলে আমি করব কি এখন?
আমি যেটা করতে পারি সেটা হচ্ছে 242টাকে আমি একটু ভাঙায় লিখব। দেখেন তো ভাই, 242কে এভাবে লেখা যায় না? 121 ইন্টু 2 এভাবে লেখা যায়। ঠিক তার পরের লাইনে এসে একটু করেন তো, x³ মাইনাস 9√3 হোল স্কোয়ার। 21টাকে এভাবে লেখা যায় না? 11√2 হোল স্কোয়ার। এই লাইনটাকে আমি এভাবে লিখতে পারি না? কারণ 121-এর রুট ওভার করলে আমাদের দাঁড়ায় হচ্ছে 11, বা 11কে স্কোয়ার করলে আপনার মান আসে হচ্ছে 121। আর √2 আর স্কোয়ার, 2 আর স্কোয়ার, রুট আর স্কোয়ার তো কাটাকাটি হয়ে যায়, তাহলে দিন শেষে আমি উপরের লাইনটি আবার ফেরত পাই না। এইটুকু বুঝছেন কিনা? 121কে আমি শুধু √ওভার দিয়ে আপনার 11 লিখেছি, বা 11-এর উপরে স্কোয়ার করলে 121 আসে। প্রশ্ন করতে পারেন যে এই ফিগারে আপনি আনলেন কেন? দুটো উদ্দেশ্যে এনেছি। এক, আমি উপর থেকে স্কোয়ার দুটো তুলে দিব, দুই পাশে একই রকম থাকলে আমার স্কোয়ার উঠাইতে সুবিধা। দুই, আমার ডানে যেহেতু 9√3 আছে বা রুট ওভারের একটা ব্যাপার আছে, বা ডান দিকেও যদি আমি রুট ওভারের বিষয়টা আনতে পারি, আমার জন্য ম্যাথ সলভ করাটা কম্পারেটিভলি অনেক ইজি হয়ে যায়। এই দুইটা বিষয় মাথায় রেখে আমি ফিগারটাকে এভাবে লিখেছি। একটু বলেন তো যে এই বিষয়টা ক্লিয়ার কিনা, একটু আমাকে বলেন যে এই বিষয়টা বুঝতে পারছেন কিনা, কিভাবে ভাঙাইলাম। যদি এটা আপনাদের ক্লিয়ার হয় তাহলে একটু ডানে চলে আসি। এর পরের লাইনগুলো আরো সহজ আমাদের জন্য, ডান পাশে খেয়াল করবেন। তাহলে এই পর্যন্ত আমার লেখা শেষ। এখন আমার উভয় দিকে যেহেতু স্কোয়ার আছে, আমি স্কোয়ারটাকে সুন্দর মতো তুলে ফেলতে পারি, অর্থাৎ লিখতে পারি উভয় পাশে বর্গমূল করে। তাহলে আমার ফিগারটা দাঁড়ায় অনেকটা এরকম, x³ মাইনাস 9√3 ইকুয়াল টু হচ্ছে 11√2। এই হচ্ছে আমার সোফার ফিগারটা, এরকম এসে দাঁড়ায়। এখন এইটা যখন আমার ফিগারটা এরকম এসে দাঁড়াইলো, এখন আমার জন্য সহজ। দেখেন তো, বাঁদিকে আমি শুধু x³ রাখবো, 9√3টাকে আমি ডান পাশে নিয়ে যাব। x³ আমি লিখতে পারি 9√3 প্লাস 11√2, এভাবে লিখতে পারি আমি, সমস্যা নাই। জাস্ট 9√3টাকে ডান দিকে নিয়ে গেছি। ঠিক তার পরের লাইনে এসে দেখেন তো, আমি একটা কাজ করতে পারি কিনা। এই পর্যন্ত আসছি, আসার পরে আমি কি খেয়াল করে দেখলাম? আমি দেখলাম যে আমার বাঁ দিকে এক্স এর উপরে, আচ্ছা, আমি যে এই পর্যন্ত আসার পরে এবার আবার আমাকে একটু ম্যাথের দিকে তাকাইতে হবে। এখন আপনি কি করবেন? এতক্ষণ পর্যন্ত আপনার উদ্দেশ্য ছিল যে আপনি এতক্ষণ পর্যন্ত আমার উদ্দেশ্য ছিল যে আমি দুই পাশ থেকে স্কোয়ারটাকে তুলে দিব। এটা হচ্ছে আমার এতক্ষণ পর্যন্ত টার্গেট ছিল। এখন এসে আমি দেখতেছি যে আমার স্টিল এক্স এর উপরে একটা কিউব আছে। এখন পর্যন্ত এক্স এর উপরে আমার একটা কিউব কথাটা দেওয়া আছে, কিন্তু আমাকে তো বের করতে হবে শুধু এককভাবে এক্স এর মান, শুধু এক্স এর মান বের করতে হবে। কিউব থাকলে তো লাভ হচ্ছে না। তাহলে আমি এই কিউবটাকে যদি সরাইতে চাই, ডান পাশে আমাকে এই ফিগারগুলোকে এমন একটা কিছুতে পরিণত করতে হবে যেন ডান পাশে এগুলোর উপরে একটা কিউব আসে। দুই পাশে কিউব থাকলে আমি কিউব সরাই দিতে পারবো, এক্স এর মানটা বের হয়ে আসবে। এখন ডান পাশে কিউব আনতে গেলে আমরা একটা কিউবের সূত্র বের করতে পারি না? এই যে দুটা ফিগার আমার কাছে আছে, এই দুটাকে এমন কিছু করা যায় না যে যেখান থেকে আমি একটা কিউবের সূত্র বের করতে পারি? আচ্ছা দেখেন তো এখান থেকে ব্যাপারটা কিভাবে লেখা যায় কিনা। x³ বাঁদিকে থাকলো, 9√3, এই কথাটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি না? 3√3 প্লাস 6√3 প্লাস 6√3। আবার 11√2, এটাকে আমরা লিখতে পারি না 9√2 প্লাস 2√2? কিচ্ছু করিনি, জাস্ট ভেঙে লিখছি। 9√3 কথাটাকে আমরা ভেঙে লিখছি 3√3 প্লাস 6√3, আর 11√2 এই কথাটাকে আমি ভেঙে লিখছি 9√2 প্লাস 2√2, আর কিছু করিনি। এবার এই লাইন দুটাকে আমি একটু সাজায় লিখবো। যেখানে 3 কমন নেওয়া যায় সেগুলো এক পাশে রাখবো। যেমন হচ্ছে ধরেন 3√3, এটার সাথে আমি নিয়ে আসবো হচ্ছে 9√2, এই অংশটাকে নিয়ে আসবো। 3√3 সাথে 9√2 আনবো, আবার 6√3 সাথে
2√2 আনবো। কেন আনবো ভাই? কারণ আমার এই 3 এবং 9 এই দুটো থেকে আমি কিছু একটা কমন ফেলার চেষ্টা করব এখন। এই অঙ্কের সুবিধার জন্য এগুলাকে একপাশে নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে পরের লাইনে যান। পরের লাইনে গিয়ে দেখেন তো আমি বিষয়টা কিভাবে লিখতে পারি না। আচ্ছা, পরের লাইনে যাব। এবার দেখেন আমি এখানে একটা সূত্র বের করা, একটা সূত্র প্রয়োগ করার চেষ্টা করতেছি, যেহেতু আমার আলটিমেট উদ্দেশ্য আমি কিউবটাকে সরাই ফেলবো। তাহলে এখানে আমি এই 3√3 কথাটাকে আমি এভাবে লিখতে পারি না, √3 তার হোল কিউব। এই কথাটাকে আমি এভাবে লিখতে পারি না, √3 তার হোল কিউব। সহজভাবে লেখা যায়। কেন? কারণ আপনি √3 কে হোল কিউব, এটাকে ভাঙলে ব্যাপারটা এরকমই আসে, 3√3। তাহলে a কিউব প্লাস 3a²b, খেয়াল করে দেখেন, প্লাস 3a²b আসছে। বিষয়টা এরকম 9√2, এটাকে যদি আপনি এই ফিগারটাতে লেখেন 3√3 তার হোল স্কয়ার ইন্টু √2, একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন। রুট স্কয়ারে কাটাকাটি হয়ে যাবে, 3 আর 3 গুণ করলে 9, আর √2 এর মতোই থাকে। আমি ম্যাথ সূত্র প্রয়োগ করার চেষ্টা করতেছি, a কিউব প্লাস 3a²b পাইছি আমি। তারপরের সূত্রটা আমার হবে প্লাস 3ab²। এখানে আমার b কোনটা? √2 না? 3ab²। দেখেন তো এটাকে ভাঙলে কি আসে? 2 এর উপরে রুট আছে, তাহলে √ স্কয়ার কাটাকাটি চলে গেলে 3 দুগুণা 6, 6√3 যা আছে তাই থাকে। তাহলে আমার সূত্র কিন্তু অলমোস্ট চলে আসছে। তাহলে a কিউব প্লাস 3a²b প্লাস 3ab², লাস্টেরটা হচ্ছে আবার b কিউব। b এর মান তো আমি শুরু থেকে দেখিয়ে আসতেছি, √2। √2 এর উপরে আপনি যদি কিউব দেন তাহলে এরকমই আসে না? দেখেন বিষয়টা বুঝছেন কিনা। এটা 2 হবে, এটা 3 লিখছি কেন? √2 এর উপরে কিউব করলে তো 2√2ই আসবে। তাহলে আমার একটা সূত্র এখানে চলে আসছে না, a কিউব প্লাস 3a²b প্লাস 3ab² প্লাস b কিউব। তাহলে আমি ডান পাশে লিখতে পারি না, এটা কিসের সূত্র? a কিউব প্লাস 3a²b প্লাস 3ab² প্লাস b কিউব। এটা হচ্ছে a প্লাস b হোল কিউবের সূত্র। তাহলে এখানে আমার a কোনটা? √3। আর আমি সবগুলো জায়গায় b কোনটা লিখছি? √2, এটার হোল কিউব। উভয় পক্ষ থেকে কিউবটা তুলে দিলে x এর মান হচ্ছে √3 প্লাস √2, এটাই আনসার। একটু আমাকে বলেন বিষয়টা বুঝছেন কিনা। অঙ্কটা একটু বড় কিন্তু ইম্পর্টেন্ট এবং মানে সহজ। বড় জিনিসটা বড় কিন্তু কঠিন না আপনাদের জন্য। আমাকে একটু বলেন জিনিসটা বুঝছেন কিনা। বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা, কামরুন আর কাকুলি, আমি বুঝবো কিভাবে যে আমাকে এমন করেই নিতে হবে? সো কনফিউজড। কাকুলি, আপনি এই টাইপের ম্যাথ কয়টা করছেন? এটা বুঝবেন কিভাবে বলতে আমি আপনাকে চিন্তাটা দেখাচ্ছি ক্লাসে, এবং এটা আমি সবার উদ্দেশ্যে বলছি। আমি যখন আপনাদেরকে একটা ম্যাথ করাই আমি আপনাদেরকে চিন্তাটা দেখাই, যে প্রত্যেক লাইনে লাইনে এসে আপনার থট কেমন করে হবে। যেমন এখানে 242কে আমার 121 ইন্টু 2 লিখতে হবে। কেন? কেন এটাকে আমার ভেঙে ভাবে লিখতে হবে? আমি সরাসরি √ওভার দিলে কি হইতো? কারণ আমি বললাম যে উভয় পক্ষকে বর্গমূল করে, এইটুকুর পরে চলে যান। আমি এখান থেকে বললাম যে উভয় পক্ষকে বর্গমূল করব। একটু খেয়াল করে দেখেন তো, 242কে যদি আপনি বর্গমূল করেন তাহলে আপনার সংখ্যাটা কেমন আসতেছে? 242কে আপনি যদি বর্গমূল করেন তাহলে আপনার পয়েন্ট 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 এরকম একটা সংখ্যা আসবে। তখন এই 9√3 কে ডান পাশে নিয়ে আসলে যোগ বিয়োগ করবেন কিভাবে?
9√3 কে আপনি যখন ডানে নিয়ে আসবেন যোগ বিয়োগ করবেন কিভাবে, 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে 9√3 কে আপনি ডান পাশে আনলেন, আপনার কিউব তো কিউবের মতো থেকে গেল, তখন আবার এটাকে কিউব করবেন কিভাবে? আপনি তো মান আলটিমেটলি বের করতে পারবেন না। আপনার প্রশ্নে এক্স এর একটা মান আপনাকে বের করতে বলছে, ফাইনাল একটা সলিউশন আপনাকে আসতে বলছে। সুতরাং আমি যদি সরাসরি এটাকে রুট ওভার করে ফেলি, কারণ আমি তো জানি 242 কে রুট ওভার করলে পয়েন্ট 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 আসবে, আমার তো কোনো লাভ হচ্ছে না। সুতরাং যখন আমি এখানে এসে আটকে গেছি, আমি চিন্তা করলাম এটাকে ছোট একটা ফিগারে পরিণত করা, এবং এমন ভাবে পরিণত করা যেহেতু আমার বাঁ দিকে রুট ওভার আছে, একটু চেষ্টা করে দেখি আমার ডান পাশে কোনো রুট ওভার আমি আনতে পারি কিনা। এই চেষ্টা থেকে আমি দেখলাম যেটাকে যদি আমি একটু ভেঙে দেই 121 × 2, তাহলে আমি 121 কে ইজিলি লিখতে পারি 11 স্কোয়ার, আর 2টাকে আমি লিখতে পারি √2। আমার রুট থাকাটা জরুরি, কারণ দুই পাশ থেকে যখন আপনি রুট ওভার সরাই ফেলতে চাইবেন, কিউব সরাই ফেলতে চাইবেন, তখন উভয় পাশে একই জিনিস থাকলে আপনার এলিমিনেশন প্রসেসটা সহজ হয়। আর বুঝবেন কিভাবে, এটা একটা ম্যাথ করে তো বুঝতে পারবেন না, আমি শুধু আপনাকে অ্যাসোসিয়েশন অফ থটটা দেখাইলাম যে ভাবতে হয় কিভাবে অঙ্ক নিয়ে, একটা অঙ্কে কিভাবে চিন্তা করতে হয়। এটা একদিনে আপনি কখনোই পারবেন না। এই সেম প্যাটার্নের ম্যাথ আপনাকে মিনিমাম 10টা করতে হবে, একই রকম ম্যাথ আপনাকে আরো 10 বার করতে হবে, তারপর গিয়ে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে আমি এই লাইনের পরে আমি এই লাইন করব। শুধু মনে রাখবেন যে আমাকে সমাধানের দিকে পৌঁছাইতে হবে, আমাকে সামহাও সমাধান করতে হবে। যেমন আমি জানি অনেকে এই লাইন পর্যন্ত করেছেন, তারপর আর আগাইতে পারতেছেন না। x³ 9√3 + 11√2 এই পর্যন্ত এসে আটকে গেছেন, কারণ একটা √3 একটা √2 কি করবেন মাথায় আসতেছে না। ওই যে তখন চিন্তা করতে হবে যে আমি যদি কিউবটাকে তুলতে যাই তাহলে আমার কি করণীয়। আমার ডান পাশেও সামহাও একটা কিউবের ব্যবস্থা করতে হবে, আর ডান পাশে কিউবের ব্যবস্থা করতে গেলে অতি অবশ্যই আমাকে কোনো একটা সূত্র এখানে নিয়ে আসতে হবে, এছাড়া আমার কাছে আর বিকল্প কোনো অপশন নেই। সো এটা আসলে কয়েকটা অঙ্ক এরকম থাকবে একটু পেঁচানো টাইপের, এগুলো একটু দেখবেন বাসায়। আমি যে বইটা সাজেস্ট করেছি আপনাদেরকে, বই এরকম অনেক ম্যাথ আছে। এছাড়া আপনি বিসিএস এর বিগত বছরের প্রশ্নগুলো দেখতে পারেন, রিটেনের প্রশ্নে এই টাইপের অনেক অঙ্ক আসছে বিসিএস এ। যাদের কাছে বিসিএস এর প্রশ্ন ব্যাংক আছে, আপনারা হচ্ছে রিটেনের বইটা একটু দেখবেন, অনেক ম্যাথ আসছে, সেম প্যাটার্নের অনেকগুলো ম্যাথ আছে। তো এগুলো যখন দেখবেন, দেখবেন যে আপনার কাছে ইজি হয়ে গেছে অঙ্কগুলো, এগুলো কোনো বিষয়ই না। একটা দেখাইলাম, বাকিগুলো আপনি ইনশাল্লাহ নিজেই পারবেন। নেক্সট আমি আরো একটা প্যাটার্নে চলে যাই, আমার তো এগুলো শেষ করে দিব আজকে আপনাদেরকে, মানে এই টপিকটা আজকে আমরা শেষ করব। এই টাইপের অঙ্কগুলো আপনারা হচ্ছে বিসিএস এর বিগত বছরের প্রশ্ন দেখবেন, লিখিত প্রশ্ন আমি আর আলাদাভাবে দিচ্ছি না। 35 বিসিএস এর পর থেকে 35 থেকে 46 বিসিএস এর রিটার্ন পর্যন্ত আপনারা হচ্ছে এই সেম প্যাটার্নের ম্যাথ পেয়ে যাবেন, এবং যত বীজগণিতিক রাশিমালা টালা যা আছে ওর মধ্যে থেকে দেখবেন কমন পড়ে গেছে। সুতরাং বিসিএস এর রিটার্নের প্রশ্নগুলো সলভ করলেই এই টাইপের অঙ্কগুলো করা হয়ে যাবে। আমরা আরেকটা প্যাটার্নে চলে আসি এখন। যদি a + b + c = 0 হয়, 0 এবং a³ + b³ + c³ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, এটা = 3abc হয়, তবে দেখাও যে
b plus c whole square divided by 3bc plus c plus a whole square divided by 3ca plus a plus b whole square divided by 3ab এটা একটু ডিফারেন্ট প্যাটার্নের ম্যাথ, কিন্তু আগের গুলোর সাথে অনেক মিল আছে। আগে আমরা যে অঙ্কগুলো করছি সেগুলোর সাথে অনেক মিল আছে, একটু প্যাটার্নটা একটু ভিন্ন কিন্তু মিল পাবেন অনেক কিছু। আমাকে বলেছে যদি a plus b plus c equal to 0 হয় এবং a কিউব plus b কিউব plus c কিউব equal to 3abc হয়, তাহলে দেখাও যে b plus c whole square divided by 3bc plus c plus a whole square divided by 3ca plus a plus b whole square divided by 3ab এটা আপনাকে দেখাইতে বলছে। এটা ইকুয়াল টু 1 সরি এটা ইকুয়াল টু 1 এটা দেখাইতে বলছে আপনাকে, অর্থাৎ একটা প্রমাণ নিয়ে আসতে হবে আমাকে দেখাইতে হবে বাম দিকের এই ক্যালকুলেশনটা বা বাম দিকের এই রাশিটা সমাধান করলে এটার মান আসতেছে 1, এটা আমাকে দেখাইতে হবে। এখন এই টাইপের অঙ্কগুলো যখন আমরা দেখি, দেখার পরে আমি সবসময় বলছি যে যখনই আপনার মান নির্ণয় করতে দিক বা কোনো কিছু প্রমাণ করতে দিক, অলওয়েজ বেটার হচ্ছে আপনার কাছে যেই মানটা দেওয়া আছে ওই মানটা নিয়ে কাজ করাটা হচ্ছে সব থেকে ওয়াইজ। অনেকে যেটা করে লেফট হ্যান্ড সাইড ধরে প্রমাণ করা শুরু করে দেয়, যেমন এই ম্যাথটাও লেফট হ্যান্ড সাইড ধরে আপনি প্রমাণ করতে পারবেন, তবে আপনার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। এবং আপনি যদি ম্যাথে জিনিয়াস না হন তাহলে এটাকে সরাসরি লেফট হ্যান্ড সাইড ধরে প্রমাণ করতে গেলে মাথা পুরা টাওলা ঝালা হয়ে যাবে। এই জন্য আমরা যারা খুব প্রো লেভেলের ম্যাথ পারি না, আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আপনার যেটা আমার কাছে দেওয়া আছে, যে মানটা আমাকে অলরেডি প্রশ্নে দিয়েছে সেখান থেকে আগাতে হবে। তাহলে আমাকে এখানে প্রশ্নে দুই ধরনের মান দেওয়া আছে, একটা হচ্ছে a plus b plus c equal to 0 এবং আরেকটা হচ্ছে a কিউব plus b কিউব plus c কিউব। এই দুইটা মান আমার কাছে সোফার দেওয়া আছে। এখন যেটা আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে আপু আমি বুঝবো কেমনে আমি কোন দুইটা মান ধরে আগাবো, বা আমার কাছে তো দুইটা রাশি দেওয়া আছে, এই দুইটা রাশির মধ্যে আমি কোনটা নিয়ে কাজ করব নাকি দুইটা নিয়ে কাজ করব, এটা আপনি ডিটারমাইন্ড হবেন কিভাবে, বা আমি কেমনে পরীক্ষার হলে বুঝবো? খেয়াল করেন তো, আমার কাছে মান দেওয়া আছে a plus b plus c, আমার কাছে মান দেওয়া আছে a কিউব plus b কিউব plus c কিউব। এবার একটু প্রমাণের দিকে তাকান ভালো করে। প্রমাণের দিকে তাকায় আমি দেখলাম যে আমার প্রমাণের যে উপরের অংশটা, উপরের অংশের রাশিগুলো কেমন, b plus c, c plus a plus b রাশিগুলো এই টাইপের আছে না? তাহলে আমি যদি a plus b plus c এই রাশিটা নিয়ে আগে কাজ করে আমি যদি কোনোভাবে b plus c এর একটা মান বের করতে পারি, c plus a এর একটা মান বের করতে পারি, a plus b এর একটা মান বের করতে পারি, তাহলে আমার অঙ্কটা অনেকটা সহজ হয়ে যায় না? তাহলে আমি শুরুতে কাজ করব যে দেয়া আছে a plus b plus c equal to 0 বা b plus c equal to minus a। প্রথমে যে b plus c এর মানটা বের করলাম, কারণ আমাকে প্রমাণে এটা লাগবে। পরেরটা হচ্ছে c plus a এর কথা বলছে, বা c plus a, এই যে এই লাইন থেকেই আসতেছে, এই লাইন থেকেই আসবে। এখানে যদি আমি c plus a এর মান বের করতে চাই, b টাকে ডান দিকে নিতে হবে মাইনাস b, বা পরেরটা হচ্ছে a plus b equal to minus c। এই কয়েকটা জিনিস আমি পেয়ে গেছি। আর a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc এটা আমার দেওয়াই আছে প্রশ্নে। তাহলে এখন আমি সরাসরি হচ্ছে প্রমাণে চলে যাই। লেফট হ্যান্ড সাইডে লিখে ফেলি b প্লাস c হোল স্কয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস c প্লাস a হোল স্কয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 3ab। এবার দেখেন b প্লাস c এর একটা মান আমি পেয়েছিলাম মাইনাস a তার হোল স্কয়ার, নিচে 3bc এর মতোই থাকবে। c প্লাস a এর একটা মান আমি পেয়েছি মাইনাস b তার হোল স্কয়ার, 3ca c এর মতোই থাকবে। a প্লাস b এর একটা মান আমি পেয়েছি মাইনাস c তার হোল স্কয়ার, 3ab ab এর মতোই থাকবে। এইটুকু পর্যন্ত আমি করেছি, আমার কোনো সমস্যা হয়নি। এবার খেয়াল করেন আমি স্কয়ার গুলাকে একটু তুলি। মাইনাস a কে হোল স্কয়ার দিলে কি হয়, এরকম a স্কয়ার আসবে ডিভাইডেড বাই 3bc, এখানে b স্কয়ার আসবে ডিভাইডেড বাই 3ca
এখানে সি স্কোয়ার আসবে ডিভাইডেড বাই 3ab, এরকমই তো আসে। এবার ডান পাশে আসেন, এই তিনটা থেকে আমি যদি একটু লসাগু করি, কারণ আমার সমীকরণ চলে আসছে, এখন আমার দরকার হচ্ছে লসাগু করা। তাহলে একটু খেয়াল করে দেখেন তো, 3bc 3ca 3ab, এটাকে যদি আমি লসাগু করি আমি লিখতে পারি না 3abc, লসাগু নিলে তো এরকমই আসে। তাহলে প্রথমটাকে ভাঙান, 3bc চলে গেলে এখানে থাকতেছে হচ্ছে শুধু আপনার a স্কোয়ারের সাথে a যদি গুণ করেন তাহলে এখানে আসে a কিউব। পরেরটাতে খেয়াল করেন 3ca কাটা যাবে, তাহলে এখান থেকে আমার থাকতেছে কি, পরেরটাতে আমার কেমন আসতেছে, b কিউব আসতেছে শুধু। পরেরটাতে আমার শুধু থাকতেছে b কিউব, এবং তারপরেরটাতে আমার শুধু থাকতেছে হচ্ছে c কিউব। তাহলে আমি রাশিটা পেয়ে গেলাম a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ডিভাইডেড বাই হচ্ছে 3abc। দেখেন তো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এর পরিবর্তে আমি লিখতে পারি না 3abc, কারণ আমার প্রশ্নে দেওয়াই আছে। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের পরিবর্তে আমি লিখতে পারি না 3abc ডিভাইডেড বাই নিচে তো 3abc ছিলই, তো দুটাকে কাটাকাটি করলে 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটি প্রুফ। ম্যাথটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, খুব ইম্পর্টেন্ট। বলেন তো আমাকে বিষয়টা বুঝছেন কিনা, বিষয়টা বুঝছেন কিনা আমাকে একটু বলেন। ক্লিয়ার, বুঝেছেন? অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সহজ অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট। এটা একটা ডিফারেন্ট প্যাটার্নের ম্যাথ দেখাইলাম। এবার আরেকটা প্রমাণ আপনাদেরকে দেখাই, এটাও ইম্পর্টেন্ট। মানে এখন যে অঙ্কগুলো করাচ্ছি এগুলো আসলে ইম্পর্টেন্ট আপনার জন্য পরীক্ষায়। আচ্ছা, আপনাদেরকে একটু বলে রাখি, এবার যেহেতু আমি আপনার একটু বেশি ম্যাথ করাচ্ছি, যেমন আমরা বীজগাণিতিক রাশিমালা থেকে কিউব আসলো কিভাবে, নিচে লসাগু করতেছিলাম না, লসাগুটা খেয়াল করে দেখেন তো, আগের ম্যাথে একটু দেখাই দিই আপনাকে। মানে আপনার লাইনটা অনেকটা এরকম ছিল, যদি আমার মানে মনে থাকে ব্যাপারটা এরকম ছিল যে a স্কোয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস হচ্ছে b স্কোয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস হচ্ছে c স্কোয়ার ডিভাইডেড বাই 3ab। লাইনটা অনেকটা এরকম ছিল। এই তিনটাকে আপনি লসাগু করতেছেন, লসাগু করলে 3abc আসে। এখন লসাগু থেকে আমরা যখন সমীকরণ সলভ করি তখন নিয়ম কি, এই নিচেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করতে হয়, যেটা অবশিষ্ট থাকে সেটার সাথে উপরেরটা গুণ হয়ে যায়। এই 3bcর সাথে এই 3abc এটা যখন ভাগ করবেন, ভাগ মানে কাটাকাটি, তাহলে 3bc আর এখান থেকে 3bc চলে যাবে, তাহলে থাকে কি, শুধু a থাকে না, শুধু এক ব্যাপারটা থাকে, কারণ নিচে 3bc আছে, 3bc তো এমনি কাটাকাটি হয়ে যাবে, তাহলে শুধু a থাকে। উপরে আছে a স্কোয়ার, a স্কোয়ারের সাথে আরেকটা a আপনি গুণ করতেছেন, ব্যাপারটা এরকম a স্কোয়ার ইন্টু a। পরেরটাতে দেখেন 3ca আছে, 3ca যদি এখান থেকে কেটে যায় তাহলে কি থাকে, 3ca, 3ও কেটে যাবে, c ও কাটা যাবে, a ও কাটা যাবে, তাহলে থাকতেছে কি শুধু b, তাহলে b স্কোয়ারের সাথে একটা b গুণ হয়ে যাবে। তারপরেরটাতে আবার খেয়াল করেন, এখানে আছে 3ab, তাহলে 3abটা কাটাকাটি চলে যাবে, থাকবে শুধু c, c স্কোয়ারের সাথে একটা c গুণ হয়ে যাবে, তাহলে a স্কোয়ারের সাথে a গুণ করলে তো a কিউব হবে, b স্কোয়ারের সাথে আরেকটা b গুণ করলে হচ্ছে b কিউব হবে, c স্কোয়ারের সাথে c গুণ করলে c কিউব হবে, এভাবেই কিউব আসছে। এখন বুঝতে পেরেছেন হালিমা আক্তার? এখন কি বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে। ও, যেটা আপনাদেরকে বলছিলাম যে আমি এই বছরই হচ্ছে আপনাদেরকে যখন বীজগণিত করাচ্ছি আমি সব থেকে ভাস্ট অঙ্ক করাইছি, এবং আপনারা আমাকে ভালো বলতে পারবেন, খাতা দেখে একটু আমাকে জানান তো যে আমরা এখন পর্যন্ত বীজগণিতে কয়টা অঙ্ক করেছি খাতায়।
সূত্র আপনাদেরকে লিখে দিছি, কারণ বীজগাণিতিক রাশিমালা থেকে এত পরিমাণ প্রশ্ন আমাদের আসে পরীক্ষায়, এত পরিমাণ প্রশ্ন আসে যে এই টপিকটাতে আমি সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি। আর এরপরে আমাদেরকে বীজগণিতের আরো 2 থেকে 3টা টপিক আমার কভার করতে হবে, যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এর মধ্যে একটা হচ্ছে সমীকরণের সমাধান করতে হবে, আরেকটা হচ্ছে আমাকে আপনাদের লগের অঙ্কগুলো একটু দেখাইতে হবে। তো আমার মনে হয় যে এর জন্য আমাদের আর 2টা এক্সট্রা ক্লাস হলে আমরা খুব ভালো মতো বিষয়টা সলভ করতে পারবো। আমি এখনো কোচিং অথরিটির সাথে কথা বলি নাই। চাইলে আজকের ক্লাসেও সমীকরণ শেষ করা সম্ভব, কিন্তু এটা তাড়াহুড়া হয়ে যাবে। হয়তো আমি একটা বা 2টা সমীকরণ আপনাকে দেখাইতে পারবো, এর থেকে বেশি দেখানো সম্ভব হবে না। 2টা সমীকরণ দেখাইলাম মানে 2টা প্যাটার্ন দেখাইলাম, এই মধ্যে যদি প্রশ্ন না আসে তখন তা আপনি সলভ করবেন কোথা থেকে? আপনাকে অন্তত আমার চিন্তাগুলো তো দেখাইতে হবে যে এভাবে এভাবে চিন্তা করেন। 18 বিজিএস এর জন্য এত ম্যাথ করার নেই। হ্যাঁ, 18 বিজিএস আমি এত করাইনি, 19 আমি বেশি করাচ্ছি। এর রিজনটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ওভারঅল সবকিছু বিবেচনা করে যে টপিকটা থেকে যতগুলো প্যাটার্ন আমি করাইছি ইনশাল্লাহ ম্যাথ একটা কমন পেয়ে যাবেন, এবং কপাল ভালো থাকলে 2টাও কমন পাইতে পারেন। 19 এর জন্য আমাদের তো প্রত্যেক বছরই প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়, প্রত্যেক বছরই আপনার হচ্ছে চেঞ্জ হয়, কি বলে এটাকে, আপনার মানে প্রশ্নের ধরন চেঞ্জ হয়। এই জন্য আমারও পড়ানোর স্টাইল চেঞ্জ করতে হয়। আমি তো 17 থেকে শুরু করছি, 17-এ যা পড়াইছি 18-এ তার থেকে আবার একটু মডিফাই করে পড়াইছি, আবার 18-এ যা পড়াইছি এর থেকে 19 আরো মডিফাই করতেছি। যখন 20তম জুডিশিয়ারির ব্যাচ আসবে দেখবেন আবার পড়ার মডিফাই হয়ে গেছে। এটা আপনাদের প্রয়োজনের জন্য আমাকে চেঞ্জ করতে হয়। 11টা ম্যাথ করাইছি, অনেক অঙ্ক করাইছি। 11টা ম্যাথ সূত্র ছাড়াই অনেক ম্যাথ করাইছি আপনাদের। আমরা আরো আজকের ক্লাসে আরো 2 থেকে 3টা অঙ্ক দেখবো, তার মানে ওভারঅল 15টা অঙ্ক যদি আমরা 4 ক্লাসে করে থাকি এটা হিউজ। 15টা কিন্তু অঙ্ক না, 15টা প্যাটার্ন। 15টা কিন্তু কোনো ম্যাথ না, 15টা হচ্ছে প্যাটার্ন। আমরা শুধু অঙ্কের হিসাব, 15টা প্যাটার্ন মানে আপনার এই বীজগাণিতিক রাশিমালায় আর মানে ইম্পর্টেন্ট কোনো কিছু নাই, যা আসবে এর ভেতর থেকেই আসবে। এখন কাজ হলো শুধু বিসিএস এর প্রশ্নগুলো আর জুডিশিয়ারি প্রশ্নগুলো সলভ করবেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। 12টা উইদাউট ফর্মুলা। হ্যাঁ, ভালো অঙ্ক করাইছি আপনাদেরকে। এবার আরো 2 থেকে 3টা আজকের ক্লাসে করব। তো সেক্ষেত্রে আমাদের বীজগণিত থেকে আর বাকি থাকে হচ্ছে বীজগাণিতিক সমীকরণটা, এটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে আমাদের আরেকটা আসে হলো আপনার এক চলক বিশিষ্ট রাশিমালার সমাধান একটু দেখাইতে হবে আপনাকে। একটা হলো সমীকরণের সমাধান, যেটা প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতিতে আমরা করব। আরেকটা হচ্ছে এক চলক বিশিষ্ট রাশির সমাধানটা দেখাইতে হবে। আর হচ্ছে আপনাকে আপনার লগের অঙ্কটা দেখাইতে হবে। সূচক বা লগারিদম আমি এর আগে কখনো করাই নেই, কারণ আমার কাছে মনে হচ্ছে দরকার নেই। কিন্তু যেহেতু 17 বিজিএস এর প্রশ্ন আসছে, 18-এও হোপফুলি আসবে, সুতরাং আপনাকে আমি এটা দেখাই দিব। আমি আপনাদের জন্য কোনো রিস্ক নিতে রাজি না। করাই দেই, তারপরে পরীক্ষায় না আসলে তো অসুবিধা নেই, অন্তত বিষয়টা আপনার মাথায় থাকুক। সেক্ষেত্রে হয়তো আমি কোচিং অথরিটিকে রিকোয়েস্ট করব আমাদেরকে যেন আর বীজগণিতের 2টা ক্লাস বাড়ায় দেওয়া হয়। তো এটা আমরা শিডিউলটা একটু দেখবো, দেখে কোচিং অথরিটির সাথে কথা বলবো। যদি শিডিউল সবকিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ 2টা ক্লাস আমরা নিব, না হলেও অন্তত আর একটা ক্লাস হলেও আপনাকে বিষয়গুলো আমি রেডি করে দিয়ে যাব। আপনি ম্যাথ করলে ম্যাথটা মাথায় সেট হয়ে যায়, নিজে নিজে করলেও হয়, বাট আপনি করানোর গুলো বেশি ইফেক্টিভ হয়। ম্যাম, যা আমাদের প্রয়োজন কিভাবে আপনি বুঝতেছেন বা আমরা কিভাবে বুঝবো? আমি বুঝতেছি আমার অভিজ্ঞতা দিয়ে। আপনার কি প্রয়োজন বা আপনাদের কি দরকার এটা আমি বুঝি আমার এক্সপেরিয়েন্স দিয়ে। আপনাদেরকে আমি বলেছি না যে আমি প্রচুর পরিমাণে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ঘাটাঘাটি করি এবং প্রশ্নের প্যাটার্ন কিভাবে চেঞ্জ হচ্ছে এটা ধরার চেষ্টা করি। এগুলো তো আমার রিসার্চ করা। আমি তো এই জন্যই বলি যে আপনারা অযথা নিজের কি পড়তে হবে এটা নিয়ে সময় নষ্ট করে না, কারণ অনেক টাইম যায় একটা ক্লাসের মডিউল চেঞ্জ করতে বা রেডি করতে, অনেক সময় লাগে। এই যে আপনাদের অলরেডি পাটিগণিতের শিডিউল দিয়েছে 8টা ক্লাসের, এই মানে মডিউল রেডি করাটাই কষ্ট। এবং এই 8 ক্লাসে আমি আসলে কোন অঙ্কগুলো আপনাকে দেখাবো, যেমন আমি ধরেন আপনাকে লাভ ক্ষতির অঙ্ক যদি করাতে হয়, লাভ ক্ষতির কোন ম্যাথটা আপনাকে দেখাবো, কোন প্যাটার্নটা এবার আপনার জন্য ইম্পর্টেন্ট, এটা আমাকে এখন থিসিস করে করে বের করতে হচ্ছে। এবং যেহেতু আমার এখন কোর্ট বন্ধ, সিভিল ভ্যাকেশন চলতেছে, আমার এখন আলটিমেট উদ্দেশ্যই হচ্ছে আপনার এই ম্যাথ রেডি করা, যে কিভাবে আপনার পাটিগণিতের কোন অঙ্কগুলো করালে আপনার এবার 19তম জুডিশিয়ারির জন্য আপনি বেনিফিটেড হবেন। কারণ আমি তো বলেছি যে 17 বিজিএস এর ক্লাস থেকে সরাসরি কমন আসে, আমার জ্যামিতির নোট খাতা থেকে সরাসরি কমন পড়ে এবং ক্লাসের পাটিগণিত অঙ্ক কমন পড়ে, হুবহু ম্যাথ কমন পড়ে, এরকমও হয়েছে। 17 বিজিএস এর রেকর্ড বলতেছি। আমি তাদেরকে একটা অঙ্ক পাটিগণিত করাইছি, ঠিক ওই অঙ্কটাই আসছে, শুধু নাম পরিবর্তন হয়েছে। আমি গুলিস্তান দিয়ে করাইছি, পরীক্ষায় আসছে শ্যামলী, মানে স্থানের নামটা পরিবর্তন হয়েছে। বাকি সব যেরকম আছে একদম অ্যাজ ইট ইজ, ওরকম চেঞ্জ আসে নাই।
এই জন্য আমাকে অনেক বেশি থিসিস করতে হয়, রিসার্চ করতে হয় যে আমি এক্স্যাক্টলি কি করাবো আপনাকে। যে আমরা আপনাকে ধরেন কাজের সময়ের অঙ্ক করাচ্ছি বা লাভ ক্ষতি করাচ্ছি, কোনটা করাবো, কোন প্যাটার্ন করালে আপনি পরীক্ষায় কমন পাবেন, ঠিক ওইটাই আমি এখন সিলেক্ট করবো এবং ওইটাই ক্লাসে আপনাকে করাবো। যেটা আপনার জন্য ইম্পর্টেন্ট ওইটাই আপনাকে আমি দেখাবো। আর আপনি কিভাবে বুঝবেন, আপনার আপাতত নিজেরটা নিজে না বুঝলেও চলবে, আপনি শুধু আমাকে ফলো করেন তাইলেই হবে। আমি বুঝি ভাই, আমি প্রচুর এফোর্ট দিই এখানে। আপনাদের একটা ক্লাস ব্যাপারটা এরকম হয় না যে আমার আজকে সকালে ক্লাস, আমি 9টায় ক্লাস, আমি 8:30টার সময় রেডি টেডি হয়ে 9টায় দাঁড়ায় গেলাম, এরকম হবে না। আপনাদের যেদিন যেদিন ক্লাস থাকে ঠিক সেদিন সেদিন তার আগে থেকে আমি ওই ক্লাসের জন্য অনেক প্রিপারেশন নিয়ে রাখি, সময় দেই, পড়াশোনা করি, স্টাডি করি, রিসার্চ করি। মোর ওভার আমি একজন এক্সপার্টের সাথে কথা বলি। আমি তো আগে বিসিএস এর ওখানে ক্লাস নিতাম, তো বিসিএস এ যারা ম্যাথ ক্লাস নাই এরকম একজন এক্সপার্টের সাথে আমার কথা হয়েছে, তার সাথে আমি বসছি, সিলেবাসটা তার সাথে অ্যানালাইসিস করছি, আমার প্ল্যান রেডি করার আগে আমি তার সাথে আলোচনা করছি, এবং এটা অনেক আগে থেকে এগুলো রেডি করা থাকে। এই যে এখন আপনাদের পাটিগণিত আমি রেডি করব, আমার তো ভ্যাকেশন চলতেছে, আমি তার সাথে একদিন দেখা করব, দেখা করে এই পুরো সিলেবাস নিয়ে আমাদের কি আসে, পরীক্ষার প্রশ্ন কেমন ছিল, সবগুলো প্রশ্ন আমার কাছে প্রিন্ট আউট করা আছে, এগুলো নিয়ে তার কাছে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা আমি বসবো। বসে আমি আমার প্ল্যান শেয়ার করবো, আর উনি যেহেতু এক্সপার্ট, উনি বিসিএস এর ক্লাস নেন, উনি ওনার প্ল্যান আমাকে শেয়ার করবেন। দুইটার সমন্বয় আমি রেডি করব, তারপর আপনার ক্লাসে দাঁড়াবো। সুতরাং এখানে আমার অনেক এফোর্ট থাকে, অনেক সময় দিতে হয় আমাকে। এজন্যই দেখবেন যে সাধারণত ক্লাসে যেগুলো পড়ানো হয় ওটা পরীক্ষায় কমন পড়ে যায়, বা আমি জেনারেলি যে বিষয়গুলো পড়াই এখান থেকে অনেক কিছু পরীক্ষায় কভার করে। যে এক্সপার্টদের সহযোগিতা নেই আমি, এবং আমি নিজে প্রচুর পড়াশোনা করি, দুইটা মিলে ক্লিক করে যায়। আর আমি আপনাদেরকে এই কষ্টটা দিতে চাই না। আপনার জন্য কি করতে হবে, আচ্ছা আচ্ছা, শীটের একটা ব্যাপার, আপনারা আমাকে অনেকে শীটের জন্য নক করেছেন। শীট আমি আপনাদেরকে আজকে কালকের মধ্যে দিয়ে দিব। সমস্যাটা যেটা হয়েছে, আমার মোবাইলে পিডিএফটা আমি খুঁজে পাচ্ছিলাম না কালকে থেকে, তো এটাকে আমার ল্যাপটপ থেকে একটু নিতে হবে। ইংরেজি জ্যামিতি পেয়ে যাবেন, আপনারা একদম নিশ্চিন্ত থাকেন। হয়তো 2-1 দিন দেরি হতে পারে, কিন্তু পেয়ে যাবেন। যারা যারা নতুন ভর্তি হয়েছেন সবাই পাবেন, কোনো সমস্যা নেই। আর আপনাদেরকে আমি কেন বলি যে আপনারা এগুলো নিয়ে চিন্তা করেন না যে আমার পরীক্ষায় কি আসবে, আমি কি করব, এই দুশ্চিন্তা আপনার করার দরকার নাই। কেন দরকার নাই? কারণ এটার পিছনে আমি তো সময় দিচ্ছি, আবার আপনিও নতুন করে সময় দিবেন। তাহলে আপনি যদি রিসার্চই করেন, আপনি পড়বেন কখন? পরীক্ষায় কোন ধরনের বীজগণিত আসবে এই থিসিস যদি আপনি এখন করতে যান, তাহলে আপনি বীজগণিতটা প্র্যাকটিস করবেন কখন? বা পাটিগণিতের কোন অঙ্কগুলো, কোন প্যাটার্নটা আপনার এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এটা গবেষণা করতে গেলে তো আপনার আরো বেশি সময় লাগবে। আমার যদি লাগে ধরেন 7 দিন, আপনি রিসার্চ করলে আপনার সময় লাগবে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ। কারণ আমার তো অভিজ্ঞতা আছে, আমি নিজে পড়েছি, নিজে জুডিশিয়ারি কমপ্লিট করেছি। এরপরে ধরেন আমার এতদিনের টিচিং এক্সপেরিয়েন্স আছে, আমি কোচিং এ ক্লাস নিয়েছি, পার্সোনাল স্টুডেন্টদেরকে পড়াই, তো আমার অভিজ্ঞতা অনেক বেশি। তো সবকিছু মিলিয়ে দেখা যায় যে আমার এক্সপেরিয়েন্সের সামনে আমার সময়টা অনেক কমে যায়। এই জন্য আমি বলি যে অযথা দুশ্চিন্তা করেন না, বই যেটা সাজেস্ট করেছি সেই বইটা নেন, আর হচ্ছে প্র্যাকটিস করতে থাকেন, বাকিটা তো আমি দেখবো, আমি তো আছি। অনিকা কি লিখেছেন, ম্যাম প্রিলিতে তো আপনি লাস্ট ক্লাসে যা করাইছিলেন হুবহু কমন আসছে, আমি দেখে অ্যান্সার করে দিচ্ছি, করতে হয় নাই। ম্যাম আমি নিউ অ্যাডমিশন, হ্যাঁ শীট পাবেন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসটা গ্রুপে দেওয়া হয় নাই। আচ্ছা আমি দেখি, কথা বলবো না। আগের ইংরেজি নোট যেটা আছে ওটা থাকলেই চলবে, নতুন কিছু অ্যাড হয় না ইংলিশ নোটে। ইংলিশ নোট 18 আর 19 বিজিএস সেম, কারণ হচ্ছে 19 নতুন করে আর দেওয়ার মতো আমি কিছু পাইনি। ঠিক আছে, তাহলে আমরা এখন আরেকটা অঙ্কে চলে যাই, আগেরটা তো আমরা করলাম। আরেকটা ম্যাথ আমরা দেখি, ইম্পর্টেন্ট, এই ম্যাথটাও ইম্পর্টেন্ট। যদি 2x - 2 / x = 3 হয়, দেখি এটা আপনারা পারেন কিনা, এটা হোমওয়ার্ক দিয়ে দিই আপনাদেরকে। 2x - 2 / x যদি 3 হয়, 8 × x³ - 1/x³, x³ = 63, প্রমাণ করো। এটা কি আপনারা পারবেন? আমাকে একটু বলেন তো। যদি 2x - 2 / x = 3 হয়, তাহলে দেখাও যে 8 × x³ - 1/x³ হচ্ছে 63। এটা আপনারা পারবেন কিনা আমাকে একটু বলেন।
পারবো আপু, ইনশাল্লাহ পারবো ম্যাম। তাহলে এটার আমি দেখাচ্ছি না, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। যদি আগের অঙ্কগুলো হ্যাঁ একটু চেষ্টা, এটা আমার মনে হয় পারবেন আপনারা, সহজ অঙ্কটা, একদম সহজ। আমি একটু হিন্টস দিয়ে দিই, বাকিটা আপনারা পারবেন। এটা এখান থেকে শুরু করবেন, যেটা দেওয়া আছে এখান থেকে শুরু করবেন। 2x - 2 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 3, এখান থেকে শুরু করবেন। শুধু এইটুকু বলি, দ্বিতীয় লাইনে এসে দুটার উপরে কিউব দিয়ে দিবেন, অর্থাৎ উভয় পক্ষকে ঘন করবেন। দুটার উপরে কিউব দিবেন, তারপর সূত্র দিতে থাকবেন। যেমন 2x - 2 ডিভাইডেড বাই x, এটার উপরে কিউব দিলে a - b হোল কিউবের সূত্র আসবে, সূত্র আসতে থাকবেন, ডান পাশে সমাধান করবেন, দেখবেন এটা প্রুফ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এখন আরেকটা অঙ্কে চলে যাই, আরেকটা ম্যাথে চলে আসি। হয়ে গেছে প্রায়। আচ্ছা, তাহলে এটা দেখি আমরা। যদি a ইকুয়াল টু √6 প্লাস √5 হয়, তবে প্রমাণ করো a⁻6 - 1 ডিভাইডেড বাই a কিউব ইকুয়াল টু 46√5। ওকে, এটা কি আপনারা পারবেন? করে ফেলছি ম্যাম, দারুণ দারুণ দারুণ, এটা কি আপনারা পারবেন? যদি a ইকুয়াল টু √6 প্লাস √5 হয়, তবে প্রমাণ করো যে a⁻6 - 1 ডিভাইডেড বাই a কিউব ইকুয়াল টু 46√5। আমাকে একটু বলেন, এটা পারবেন নাকি আমার করাই দিতে হবে? পারবো আপু, এটাও পারবেন? এটা পারবেন সবাই? a⁻√6 প্লাস √5 হয়, তবে প্রমাণ করো যে a⁻6 - 1 ডিভাইডেড বাই a কিউব ইকুয়াল টু 46√5। ইনশাল্লাহ পারবো ম্যাম। পড়েও ফেলছেন আলামিন তালুকদার, ভেরি গুড। পারবো আপু, তাহলে তো আর কোনো কথাই নেই। দেন এটাও করবেন আপনারা, এটাও তারা হোমওয়ার্ক থাকলো। এটাও তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, আগেরটা করে ফেলেছেন, এটাও চেষ্টা করবেন তাহলে বাসায়। প্যাটার্ন সেম, মানে সব নিয়ম কানুন একই রকম থাকবে। আমরা তাহলে আরেকটা অঙ্কে যাই। ঠিক আছে, তাহলে এটাও আপনাদের হোমওয়ার্ক থাকলো। দেখি তাহলে আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ করে দিই। দেখেন তো এটা পারবেন কিনা। এটা আরেকটা ডিফারেন্ট প্যাটার্ন। a+1/a ইকুয়াল টু 2 হলে দেখাও যে
a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4। এটা পারবেন কিনা বলেন তো? এটা পারবেন? এটা একটু আমাকে জানান যে এটা পারবেন কিনা প্রমাণ করতে। তাহলে এটাও আপনাদের হোমওয়ার্ক থাকবে, যদি পারেন হোমওয়ার্ক থাকবে, না পারলে আমি হয়তো দেখাবো। ইনশাল্লাহ আপু পারবো। আয় হায়, আপনারা তো সবই পারেন, সবাই পারতেছে, একমাত্র আমিই পারি না। না নুসরাত জাহান জুই, তাহলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি পারেন না এটা সঠিক না, আপনি তাহলে একটু চর্চা করতে হবে। আমার তো মনে হয় এগুলো পারবেন আপনারা, কারণ এগুলো হচ্ছে সব আমি দেখাই ফেলছি, ইম্পর্টেন্ট প্যাটার্ন গুলো চলে আসছে, তো আমার মনে হয় যে এগুলো পারবেন আপনারা। পারবো। এটা একদম সহজ অঙ্ক, মানে পানির মতো একটা ম্যাথ, এটা পারবো। মিফতাহুল জান্নাত লিখেছেন করায় দেন, তাসিস আবার রূপো লিখেছেন করে, দেখি আরো দুই একজন কমেন্ট করেন, সবার কমেন্ট দেখলে পারবো আপু। আপু আমরা বোর্ড বই বীজগণিত মান নির্ণয়ের জন্য আপনি যা করেছেন তার বাইরে অন্য কোনো অঙ্ক তাহলে আর করবো না। আমি যা করেছি এগুলো ইনাফ, ইনশাল্লাহ আর মনে হয় দরকার হবে না আপনাদের। এখন শুধু বিগত বছরের প্রশ্ন দেখবেন, বিসিএস আর বিজেএস এর, আর কিছু লাগবে না ইনশাল্লাহ। এটা একদম সহজ। আমি আপনাদেরকে একটু হিন্টস দেই, বাকিটা আপনি এমডি রাজীব করেও ফেলছেন। হিন্টস দিলেই হবে যে যেটা দেওয়া আছে এখান থেকে করবেন, করে দেখবেন এর একটা মান বের হয়েছে, এর মানগুলো দিয়ে বাম পাশে একটা মান বের করবেন, ডান পাশে এটা পারবেন না আপু? করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, এটা দেখাই আপনাদেরকে, সহজ, এটা একেবারে পানির মতো একটা অঙ্ক, একদম সহজ একটা ম্যাথ। ঠিক আছে দেখেন, দেওয়া আছে কি a প্লাস 1/a=2। এখান থেকে কাজ করি, পরের লাইনে করি, এখান থেকে a প্লাস 1/a=2 যদি 2 হয়, তাহলে পরের লাইনে একটু লসাগু করি। এখানে আসে a, এখানে আসে a স্কোয়ার প্লাস 1=2। পরের লাইনে আসেন a স্কোয়ার প্লাস 1 হচ্ছে 2a। এরপরে a স্কোয়ার থাকবে, 2 এটাকে বাদিকে নিয়ে আসলাম, প্লাস 1=0। তাহলে দেখেন a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র হয়েছে, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে সুতরাং a হচ্ছে 1, এর একটা মান আমি বের করে ফেলছি। এখন বাদিকে আসেন, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কোয়ার। ঘটনা যাই ঘটুক এর মান কত আসবে? 1 প্লাস 1 আসে না? তো 1 প্লাস 1 হচ্ছে 2। এবার রাইট হ্যান্ড সাইড করেন, একই তো আসবে, কারণ এর উপরে 4, a টু দি পাওয়ার 4 দেন, যা খুশি তাই দেন, এর মান যেহেতু 1, সুতরাং রাইট হ্যান্ড সাইডেও এর জায়গায় 1 বসালে দেখবেন 1 প্লাস 1 2 আসবে। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। এটা একদম পানির মতো একটা অঙ্ক। আচ্ছা আরেকটা অঙ্ক আপনাদেরকে একটু দেখাই, দেখি এটা আপনারা পারেন কিনা। যদি এটা পারেন তাহলে তো শেষ আমাদের, আর মানে বীজগাণিতিক রাশিমালা থেকে আর আমাদের কোনো অঙ্ক নেই, দিস ইজ দ্য ভেরি লাস্ট। এটা 3টা প্রমাণ একসাথেই করবেন আপনারা। যদি x-1/x=√3 হয়, যদি x-1/x=√3 হয়, তবে দেখাও যে x² মাইনাস √3 x=1। 3টা জিনিস প্রমাণ করতে হয়, x² মাইনাস √3 x=1। 2 নম্বরটা প্রুফ করতে হবে আপনাকে, 23 x² প্লাস 1 ডিভাইডেড বাই x²। এবং লাস্টেরটা হচ্ছে
x to the power 6 plus 1 divided by x to the power 6, x to the power 6 equal to 1 বা মান নির্ণয় করতে বলছে আপনাকে। এখানে তিনটা জিনিস একই সাথে প্রমাণ করতে দেওয়ার উদ্দেশ্যটাই হলো এটা একটার সাথে আরেকটা কানেক্টেড, অর্থাৎ আপনি 1 নম্বরে যেটা প্রুফ করবেন সেই মানটা আপনি 2 নম্বরে ব্যবহার করবেন, আবার 2 নম্বরের কোন একটা মান নিয়ে আপনি 3 নাম্বারটা প্রুফ করবেন। এজন্যই পাশাপাশি আপনার তিনটা অঙ্ক দিয়েছে বা তিনটা জিনিস একসাথে প্রমাণ করতে বলছে। এটা কি পারবেন আপনারা? না পারলে এটা একটু আমি আপনাদেরকে দেখাই দিই, যারা পারবেন তারা করেন, আর যারা পারবেন না তারা একটু আমার সাথে এটা দেখেন। এটা ইম্পর্টেন্ট আপনার জন্য, মানে এই টাইপের ম্যাথ গুলো এবারের জন্য ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। তাহলে আমার দেওয়া আছে x minus 1 divided by x equal to 3 root 3, সেটাই আমি লিখে ফেলি। আমি প্রথমে 1 নাম্বারটা সমাধান করি। দেয়া আছে x minus 1 divided by x equal to root 3. ওকে ফাইন। প্রথমটা খেয়াল করেন, আমাকে প্রমাণ করতে বলছে x স্কয়ার মাইনাস রুট 3x ইকুয়াল টু 1, এটা আমার প্রথম অঙ্কের প্রমাণ। তাহলে আমার দেওয়া আছে x মাইনাস 1 বাই x ইকুয়াল টু রুট 3। তাহলে পরের লাইনে এসে আমি যেটা করব, আমি লসাগু করে ফেলি। লসাগু করলে আমার আসতেছে হচ্ছে x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু রুট 3। তারপরের লাইনে x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে রুট 3x। এবার x স্কয়ার মাইনাস রুট 3টাকে বাদিকে আনলাম আর 1টাকে ডান পাশে নিয়ে গেলাম। এটি আমাকে 1 নাম্বার প্রমাণ করতে বলছে, প্রুফড। তাহলে 1 নাম্বার সমীকরণটা আমার প্রুফড। এবার আসেন 2 নাম্বারটায়। দুই নাম্বারটা এটা মুছে দিই আমি, তাহলে 2 নাম্বারটা প্রমাণ করতে সুবিধা হবে। 2 নাম্বারটা প্রুফ করি। 2 নাম্বারটা একটু বড় কিন্তু সহজ। এখানে লেখেন দেয়া আছে, কি দেওয়া আছে, x minus 1 divided by x equal to root 3। আমাকে প্রমাণ করতে হবে 23 x square plus 1 divided by x square equal to 5 x to the power 4 1 divided by x to the power 4, এটা আমাকে প্রুফ করতে হবে। তাহলে আমি একটু লিখতে পারি যে এখানে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার, অর্থাৎ বাঁ দিকের এই অংশটা আমি আগে নিচ্ছি। a স্কয়ার প্লাস b স্কয়ার, এতটুকু অংশ যখন আমি নিব আগে, এখান থেকে আমি লিখতে পারি না a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার, সূত্র প্রয়োগ করতেছি, মাইনাস 2ab a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab লিখতে পারি না? অথবা আরেকটা জিনিস লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এটাও লেখা যায়। কেন মাইনাসের সূত্রটা নিচ্ছি? কারণ আমার এখানে দেওয়া আছে হচ্ছে মাইনাস মান। তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। ওকে ফাইন। তাহলে একটু খেয়াল করে দেখেন তো, x মাইনাস 1 বাই x, এটার পরিবর্তে আমি লিখতে পারি রুট 3 তার হোল স্কয়ার প্লাস 2। তাহলে রুট 3 রুট স্কয়ারে কাটাকাটি চলে গেলে 3 প্লাস 2 ইকুয়াল টু 5। তার মানে কি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান হচ্ছে 5। এখন লেখেন লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড হচ্ছে 23 x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার। তাহলে 23 এর মতো থাকলো, এটার একটা মান আমরা পেয়ে গেছি 5। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডের মান কত? 115। এবার আসেন রাইট হ্যান্ড সাইডে। এবার আমরা চলে যাব হচ্ছে আবার রাইট হ্যান্ড সাইডে। তাহলে এখানে লিখবেন আবার, এই যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4, এটা লেখেন x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু লেখা যায় না এভাবে,
জাস্ট ভেঙে দিচ্ছি আমি, কারণ আমার সূত্র বের করতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে আবার সূত্র নিয়ে আসেন। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে আবার সূত্র ফেলেন। আপনি লিখতে পারেন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। খেয়াল করেন তো, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার একটা মান আমরা আগে বের করে ফেলছি না, এটার মান হচ্ছে 5। তাহলে লিখতে পারেন 5 স্কোয়ার মাইনাস 2, তাহলে 5 5 25 থেকে 2 বিয়োগ করলে এখানে থাকতেছে হচ্ছে 23। এখন দেখেন রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড আমার ছিল হচ্ছে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। তাহলে এই দুটার এটার মান কত পাইছি আমরা? 23। 5 এর সাথে 23 গুণ করেন, 115। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডের মানও আসছে 115, রাইট হ্যান্ড সাইডের মানও আসছে 115। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুফড। 2 নাম্বারটা শেষ। 2 নাম্বারটা ডান আমার। বুঝছেন কিনা বিষয়টা? দুই নাম্বারটা বুঝছেন কিনা জিনিসটা? এরপরে আমি 3 নাম্বারের মান নির্ণয়টা বের করব। এবার আমি 3 নাম্বারটা বের করব। 3 নাম্বারটা আমাকে বলছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 6। খেয়াল করে দেখেন তো, এক্স টু দি পাওয়ার 6 যেহেতু, আমি তো এখানে একটা রাশি পেয়ে গেছি, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, একটা মান তো আমি জানি ইকুয়াল টু 5। দেখি তো এই মানটাকে কাজে লাগাতে পারি কিনা। তাহলে 3 নাম্বারটা প্রমাণে এসে আমি লিখতে পারি এরকম, যে 2 নং সমাধান থেকে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5। ঠিক আছে, ভালো কথা। তাহলে আমাকে প্রদত্ত রাশি হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 6। এটাকে আপনি সূত্রে নিয়ে আসেন, কিউবের সূত্রে। কিভাবে? এভাবে লেখা যায় না? এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা কি জানি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মান আমরা দেখেছি 5, 5 এর উপরে কিউব মাইনাস 3 ইন্টু 5, কারণ এটা কাটা যায় আর এটার মান হচ্ছে 5। তাহলে 5 এর উপরে কিউব দিলে কেমন আসে? 5 5 25, আবার 25 5 যোগ করলে 125 মাইনাস 3 5 15। তাহলে 125 থেকে যদি আপনি 15 বাদ দেন, আপনার এখানে থাকে কত? 110। এটাই আনসার। বুঝছেন কিনা বিষয়টা আমাকে একটু জানান। বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানান। এখানে আমরা 3টা ম্যাথ দেখলাম, 3টা আসলে একটা আরেকটার সাথে অ্যাসোসিয়েটেড, এই জন্যই দেখলাম। বিশেষ করে প্রথমটার সাথে দ্বিতীয়টার সম্পর্ক নাই, কিন্তু দ্বিতীয়টার একটা মান আমাদের 3 নাম্বারটার ক্ষেত্রে কাজে লাগলো আর কি। এখন বলতে পারেন যে আপু পরীক্ষায় কি যদি এরকম 3টা একসাথে না আসে তখন কি করবো? ধরেন আলাদা আলাদা করে আসলো, শুধু আপনাকে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 6, যদি এরকম হয় তাহলে মনে রাখবেন এখানে আপনাকে আরো একটা মান দিয়ে দিবে। যেমন তখন ওরা আপনাকে বলবে যে যদি এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 হয়, অথবা এখানে 2-3টা মান আপনাকে দিয়ে দিবে, তারপর এটা বের করতে বলবে। আর প্রথম দুটার ক্ষেত্রে এটা যথেষ্ট সুন্দর সমাধান। অঙ্ক 3টাই আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আজকে আমরা এ পর্যন্ত শেষ করতেছি। আগামীতে আমি আজকেই কথা বলবো কোচিং অথরিটির সাথে। আমরা ভেরি সুন, হয়তো উইদিন 7 to 8 উইকস, যেদিনই আমাদের খালি থাকবে সেদিনই আমরা আপনাদের বীজগণিতের আরেকটা বা 2টা এক্সট্রা ক্লাস নিয়ে ফেলবো। আমরা সেখানে সমীকরণটা একটু শিখবো, সমাধান করা, আরেকটা হচ্ছে লগারিদমের অঙ্কগুলো দেখবো। আপনারা আমাকে একটা জিনিস বলেন যে সকালবেলা যদি ক্লাস রাখি আপনাদের তো অসুবিধা নাই, কারণ রাতে দেখা যায় অন্যান্য ব্যাচের ক্লাস থাকে,
কভার করা যায় না। আমার যেহেতু সিভিল ভ্যাকেশন চলতেছে, সকালেও আমার খুব একটা কাজ থাকে না, আমার তো অফিস নাই এখন। আপনাদের কোনো আপত্তি নাই তো যদি সকালে আমরা ক্লাস রাখি 9টা থেকে বা 9:30 থেকে? এটা একটু আমাকে জানান। আমি মোটামুটি এবার খুবই আমি সন্তুষ্ট আপনাদেরকে ম্যাথ করায়, যে আমি কোনো কিছু বাদ রাখি নাই। যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট ছিল সবই আপনাকে ক্লাসে দেখাইছি, এবং এগুলো যদি ঠিকমতো প্র্যাকটিস করতে পারেন ইনশাল্লাহ খুব ভালো একটা ফলাফল পাবেন। প্রবলেম নাই, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তাহলে তার কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমি হয়তো আজকেই কথা বলবো, কথা বলে আমি যেদিন পারি, আমি রুটিন যেদিন ফাঁকা পাবো আপনাদের, কারণ আমাদের তো 19 ব্যাচে ক্লাস থাকে, আবার 18 বিজিএস এর রিটেনের ক্লাসগুলো নিতে হয়, ওদিকে বারের ক্লাস থাকে, তো যেদিনই একটু ফ্রি শিডিউল থাকবে সেদিনই আমি আপনাদের 2টা ক্লাস নিয়ে ফেলবো। তাহলে আমাদের আর বাকি থাকতেছে মাস্টার্স এর ক্লাস থাকে সকালবেলা। আচ্ছা, শুক্র শনিবার প্রেফার করতে পারি আমরা। শুক্র শনিবারে আমরা সকালে ক্লাস নিতে, শুক্র শনিবার তো ভার্সিটি অফ থাকে, সেক্ষেত্রে শুক্র শনিবার নিতে পারেন। আর যাদের হচ্ছে ক্লাস থাকে, একটা দুটা ক্লাস একটু ইয়ে করে ফেলবেন, রেকর্ড করে ফেলবেন। তাহলে আমরা হচ্ছে আমাদের বীজগণিত আর বাকি থাকতেছে সমীকরণ আর হচ্ছে সূচক বা লগের অঙ্ক। এই দুটো করলে আমাদের বীজগণিতের ডান ইনশাআল্লাহ, মানে ফুল প্যাকেজ কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, জ্যামিতির নোট 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবেন। আমার ওই পিডিএফটা মোবাইলে ছিল না, ল্যাপটপ থেকে একটু ট্রান্সফার করতে হবে, তারপর আপনাদেরকে দিয়ে দিব, তবে পাবেন, এটা নিশ্চিত থাকেন। এই পর্যন্ত সবাই ভালো থাকেন পরের ক্লাসগুলো পর্যন্ত। আর যতগুলো অঙ্ক করাইছি আজকেও তো মোটামুটি 3-4টা ম্যাথ করাইলাম, এগুলো আপু ফ্রাইডে স্যাটারডে এলএলএম এর ক্লাস থাকে। আচ্ছা ঠিক আছে, আমরা বিবেচনা করব, যদি ক্লাস থাকে 2টা ক্লাসই তো বীজগণিতের একটু রেকর্ড করে নেবেন, সমস্যা নেই। আমাকে ইনফর্ম করলেই হবে যে আপু আমার ক্লাস ছিল তাই রেকর্ড করতেছি আর কি। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যেগুলো করিয়েছি এগুলো প্র্যাকটিস করতে থাকেন। খুব দ্রুত ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।